বন্ধু তোমার চোখের ভাঁজে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। অসাধারণ গেয়েছো। কিরকম লাগলো? অসাধারণ। এবার 21শে জুলাই রাত্রেবেলাটা কেমন কেটেছে? অনেক রাত তো ঘুম আসেনি নিশ্চয়ই। বন্ধু আমার মন ভালো নেই, তোমার কেমন ভালো। আগের বছর 23শে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পর রাজন্যাকে আমরা ভাইরাল হতে দেখি। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে 24-এর মঞ্চে আমরা দেখতে পেলাম না রাজন্যাকে বক্তব্য রাখতে। রাজন্যা কি এই মুহূর্তে তৃণমূলের কোণঠাসা? যাদের মনে হয়েছে যে একটু খুঁচিয়ে একটু দেখা যাক ব্যাপারটা কি, তারা করেছে। তাতে খুব বেশি কিছু এসে গেছে বলে আমার মনে হয় না। আজকে তৃণমূল কংগ্রেস, কারণ কখন কোথায় কাকে ব্যবহার করতে হবে, কখন কাকে দূরে সরিয়ে দিতে হবে, সেটা মুকুল রায় হতে পারে, সেটা রাজন্যা হালদার হতে পারে। এটাই বোধহয় তৃণমূলের মাস্টার স্ট্রোক। এই জন্যই কিন্তু তৃণমূল এই শাসন ক্ষমতায় 1 দশকের বেশি সময় ধরে বদ্ধ গগনে রয়েছে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। একটা বিরাট সময় রাজনীতিতে দেওয়া, কিন্তু লিফটে করে অন্যরা এসে পদ নিয়ে চলে যাচ্ছে সংসদীয় পদ। তা কোথাও মনে হচ্ছে না যে এই দলটা তাহলে করে লাভ হচ্ছে কি, মানে এত খেটে লাভ হচ্ছে কি? ডেফিনেটলি নয়, একদমই নয়। মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। আপনি তো খুব কাছের বন্ধুর বলতে একজন প্রান্তিক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এবং কানাঘুষো শুনি যে আপনাদের মধ্যে একটা খুব গভীর সম্পর্ক আছে। বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই। প্রান্তিকের শত্রুরা বেশি ক্ষতি করলো না রাজন্যার নতুন যে শত্রুরা হয়েছে, মানে গত 21শে জুলাইয়ের পর, তারা বেশি শক্তিশালী বা ক্ষতি করলো কারা বেশি? ক্ষতি তো এখন অব্দি হয়নি। আমার মনে হয় যে উপরওয়ালা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ক্ষতি হয়তো হতে দেবেন না তারা। যুব সমাজ কি রাজনীতিতে যাচ্ছে এই কারণেই যে এখানে স্কোপটা বেশি? এটা একটা প্রফেশন। আমি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে যাচ্ছি, নাম জপে যাচ্ছি কিছু পাওয়ার জন্য, ডেফিনেটলি। এই যে মুখের হাসিটা, সব অভিমান সরিয়ে এই যে মুখের হাসিটা কোথাও বুঝিয়ে দিচ্ছে এটাই বোধহয় আত্মবিশ্বাস, এটাই বোধহয় রাজনীতির আত্মবিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার পথের রাজনীতি আমাকে টানছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যের রাজনীতি আমাকে টানছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. শুরু করছি R+ নিউজ রুম। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে R+ নিউজ রুমে আজকে আমাদের অতিথি কে। আমি ঋতব্রত ভট্টাচার্য, আমার সহকর্মীরা রয়েছে R+ নিউজ রুমে, আর অতিথি রাজন্যা হালদার। যে রাজন্যা হালদার ঠিক 1 বছর আগে 21শে জুলাইতে ঝড় তুলেছিলেন রাজ্য রাজনীতিতে এক লহমাতে। গত 1 বছরের সবচেয়ে চর্চিত মুখের অন্যতম। রাজন্যা, স্বাগত R+ নিউজ রুমে। নমস্কার। রাজন্যা, প্রথমেই জিজ্ঞেস করব যে 21শে জুলাই, এই 21শে জুলাইয়ের পর থেকে সবুজ রংটা কি বেশি পড়া হচ্ছে? সবুজ রং কি আরও প্রিয় হয়ে উঠেছে? আমার যতদূর মনে আছে যে আপনাদেরই চ্যানেলে আমি বোধহয় এসেছিলাম, টাফ টক ঋতব্রতে, এবং সেখানে আমি আমার ঠিক এই সবুজ নেল পলিশ, সবুজ ঘড়ি নিয়েও ঠিক একই প্রশ্ন ছিল। সুতরাং আমার মনে হয় না বেশি পড়া হচ্ছে, সেটা আগেও ছিল, এখনও আছে। রাজন্যা, একদম সরাসরি একটা প্রশ্ন করি। 21শে জুলাইতে বাংলার কয়েক হাজার যুবক খুব কষ্ট পেয়েছে, নিশ্চয়ই কষ্ট পেয়েছে, যে তাদের অত্যন্ত প্রিয় যে মুখটা, রাজনীতির মুখটা, সেই মুখটা এবার 21শে জুলাইয়ের মঞ্চে তার ঠাঁই হলো না, নিচে সে দাঁড়িয়ে আছে। কি মনে হচ্ছে রাজনীতি, বিশেষ করে শাসক দলের রাজনীতি আসলে একটা নাগরদোলা, কখনো ওপরে কখনো নিচে? আমার মনে হয় না এটা ওপরে নিচের নাগরদোলার বিষয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন যে রাজন্যা 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখবে, রাজন্যা বক্তব্য রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে রাজন্যা 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখবে না, 21শে জুলাইয়ের মঞ্চের নিচে থাকবে এবং স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, রাজন্যা সেই কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে রাজন্যা শিয়ালদা থেকে, হাওড়া স্টেশন থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আসবে, তাদেরকে নিয়ে আসবে, রাজন্যা সেই কাজ করবে।
আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ নির্দেশ সেটাই শেষ কথা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন রাজন্যা সেটাই মাথা পেতে নেবেন। কোন বিষয়টাকে কাঠগড়ায় দাঁড় করাবেন? আপনার বাগ্মিতা নাকি আপনার রূপ? কোনটা শত্রু হয়ে দাঁড়ালো? এটা এরকম কোনো ব্যাপার না, মানে রূপ বাগ্মিতা এগুলো তুচ্ছ, এগুলো বাতুলতা। আমার মনে হয় যে সব থেকে বড় বিষয় রাজনীতিতে ধৈর্য, ওবিডিয়েন্ট হয়ে থাকা, এবং সেটা যদি প্রমাণ করতে পারা যায় তাহলেই রাজনীতির ময়দানে টিকে থাকার সম্ভাবনা যথেষ্ট থাকবে। এবার 21শে জুলাই রাত্রেবেলাটা কেমন কেটেছে? অনেক রাত তো ঘুম আসেনি নিশ্চয়ই। একদমই না এইগুলো আমার মনে হয় না যে এগুলো কোনো বিষয় হতে পারে, ঘুম আসা ঘুম না আসা। তবে হ্যাঁ, 20 জুলাই বা 21শে জুলাই এই যে সবাই সাবধানে বাড়ি যাচ্ছে, কারণ যেহেতু আমরা স্বেচ্ছাসেবক ছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যে সাবধানে বাড়ি যাচ্ছে কি না ফোন করে করে জিজ্ঞাসা করা, যেখান থেকে যতগুলো বাস এসেছিল, আমাদের যতটুকু দায়িত্ব ছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সেটা আমরা করেছি, এবং ফোন করে করে জিজ্ঞাসা করেছি সবাই ঠিকঠাক পৌঁছেছে কিনা, চেনা পরিচিতরা জেলা থেকে যারা এসেছিল, এই কাজটা করেছি। সুতরাং ঘুম যদি না আসার বলা হয় তাহলে হ্যাঁ, ওই কাজটা করতে যতটুকু সময় লেগেছে নিশ্চয়ই সেটা করা হয়েছে। আপনি তো খুব কাছের বন্ধুর বলতে একজন প্রান্তিক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এবং কানাঘুষো শুনি যে আপনাদের মধ্যে একটা খুব গভীর সম্পর্ক আছে। আমি ব্যক্তিগত সম্পর্কে যাচ্ছি না। প্রান্তিকের শত্রুরা বেশি ক্ষতি করলো না রাজন্যার নতুন যে শত্রুরা হয়েছে মানে গত 21শে জুলাইয়ের পর, তারা বেশি শক্তিশালী বা ক্ষতি করলো কারা বেশি? ক্ষতি তো হয়নি, যদি ক্ষতি হতো তাহলে সেই খতিয়ান দিতাম। ক্ষতি হয়নি বলেই হয়তো আমার মনে হচ্ছে না যে কেউ ক্ষতি করেছে। কেউ ক্ষতি রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। সুতরাং যা কপালে আছে সেটাই হবে। ক্ষতি তো এখন অবধি হয়নি। আমার মনে হয় যে উপরওয়ালা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ক্ষতি হয়তো হতে দেবেন না তারা। কিন্তু 21শে জুলাইতে আপনাকে অনেকে মিস করেছেন, এরকম আপনি বার্তা পাননি? মঞ্চের ওপরে হয়তো মিস করেছে, কিন্তু মঞ্চের নিচে আমার যারা সহযোদ্ধারা ছিল, যারা আমরা বৃষ্টিতে একসঙ্গে ভিজেছি, রোদে একসঙ্গে পুড়েছি এবং ঠায় দাঁড়িয়ে থেকেছি, তারা প্রত্যেকেই একসঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চের পেছনের বা মঞ্চের নিচের যা যা দায়িত্ব ছিল একসঙ্গে পালন করেছে, তাই তারা মিস করেনি। এবং অবশ্যই মঞ্চের ওপরে যদি কেউ মিস করে থাকেন, অবশ্যই নিশ্চয়ই ধৈর্য ধরে থাকুন, আবার নিশ্চয়ই দেখা যেতে পারে এরকম একটা বিষয়। এবার একদম হালকা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে গান, বিশেষ করে তোমার সঙ্গীত। সেটা তো অনেকের কাছে খুব সমাদৃত, অনেকে দেখেছেন, প্রচুর ভিউ হয়। কোন গানটা সবচেয়ে জনপ্রিয় তোমার গাওয়া? কোন গানটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে? আমার মনে হয় কৃষ্ণকলি ইসলামের একটা গান ছিল, বন্ধু তোমার চোখের ভাঁজে চিন্তা খেলা করে। আমি 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 এই গানটারই কথা বলছিলাম। মানে আমি জানি এই গানটার বিরাট ভিউ। দুকুলি একটু গানটা গাওয়া যায়? বন্ধু তোমার চোখের ভাঁজে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। আরেকটু। বন্ধু আমার মন ভালো নেই, তোমার কেমন ভালো, বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো। আরেকটু আছে, কজন? বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা কজন, তবুও বন্ধু মন হলো না আপন। অসাধারণ গেয়েছো। কিরকম লাগলো? অসাধারণ। এই যে বন্ধু ভালো নেই মন, এই যে বন্ধু কজন, কজন মানে তুমি, প্রান্তিক এবং আর কয়েকজন। 21শে জুলাই রাতটা কি করলে? বিশেষ করে রাত্রে সমস্ত সভার কাজের পর সত্যি তো মন ভালো ছিল না তোমার, প্রান্তিকে আর কজন বন্ধুর। এরাই কিন্তু বন্ধু, যারা দুর্দিনে থাকে এরাই কিন্তু বন্ধু। কি মনে হয়? একদমই, যারা দুর্দিনে ছিল তারা বন্ধু, কিন্তু 21শে জুলাই রাতটা আমার কাছে দুর্দিন নয়। সুতরাং আমি বলতে পারবো না যে 21শে জুলাই রাতে যারা ছিল তারা বন্ধু কি বন্ধু নয়। তবে আমি তাদেরকে সকলকেই বন্ধুর চোখেই দেখি। কি করলাম আমি তো আগেই বললাম আমি কি করেছি। এরপরেও যা যা করেছি সেটা হচ্ছে এই যে জবাবদিহি, এই যে জবাব,
সেই জবাবদিহি করার একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা পালন করেছি। এবং আমি সেখানে সাবলীলভাবে সবাইকে, দেখুন এই যে প্রশ্নবাণ, সেটা কিন্তু যারা রাজনীতি করে, যারা সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তারা প্রশ্নবাণ ছুঁড়ে ফেলেনি আমার দিকে। কিন্তু যাদের মনে হয়েছে যে একটু খুঁচিয়ে একটু দেখা যাক ব্যাপারটা কি, তারা করেছে। তাতে খুব বেশি কিছু এসে না, কিন্তু এটা থেকে কোনো অন্যায় আছে? মানে আমি একজন সাংবাদিক হিসেবে বলছি, এবং নিশ্চয়ই সব সাংবাদিক এরকমভাবেই ভাবে যে গত বছরে 2023-এর 21শে জুলাইতে জ্যোতিষ্কের মতো একজন সুন্দরী বিদুষী, মানে আপাতত যা আমরা বায়োডাটা দেখেছি, এবং অসাধারণ বাগ্মী একজন এমনভাবে কথা বললেন, কোথাও কেউ বলছে জেএনইউতে এইভাবে বক্তব্য রাখে, তো কেউ বলছে যে পৃথিবীর বিভিন্ন ছাত্রনেত্রীরা এইভাবে বক্তব্য রেখে বিখ্যাত হয়েছে। সাধারণত তৃণমূল কংগ্রেসে এই রকম বক্তব্য আগে 21-এর মঞ্চে কেউ শোনেনি। গোটা বাংলা হতবাক। সেই 21শে জুলাই 2023, তার কয়েকদিন বাদেই টাফটকে, মনে আছে নিশ্চয়ই, তোমাকে ডেকেছিলাম, তুমি সময় দিয়েছিলে, কত কথা হলো। তারপর এই 21শে জুলাই, এই যে এত লোক বারবার করে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এটা কি এত নিছু কি এটা খুঁচিয়ে খা করা? এর মধ্যে তো প্রচ্ছন্ন একটা বলবো যে সাংবাদিকতায় যাদের আমরা দেখি উঠতে, যারা একটা পর্যায়ে উঠে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই খবরটা কি একেবারে কোনো তার ভিত্তি নেই মনে হচ্ছে তোমার? না, সাংবাদিকরা খুঁচিয়েছে এরকমটা আমি বলিনি, যদিও অনেকে খুঁচিয়েছে, কিন্তু সাংবাদিকরা তো অবশ্যই সাংবাদিকতার কাজ করেছে। কিন্তু আমার বারবারই একটা প্রশ্ন সাংবাদিকদেরও করতে ইচ্ছা করেছে, বা এখনও করছে, আমি সেটা হয়তো নিউজ রুমে বলছি আজকে, যে আমরা বারবার বলছি রাজন্যা মঞ্চে নেই। মঞ্চে তো এরকম অনেক নেতৃত্বই থাকে না। আমরা অনেক নেতৃত্বের নাম জানি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1998 সাল থেকে রয়েছে, যারা সাধারণ মানুষকে নিয়ে আসার কাজটা করে, সাবধানে নিয়ে আসছে। এমন অনেক নেতৃত্ব আমি আপনাকে নাম ধরে বলে দিতে পারি, যারা মঞ্চ পর্যন্ত যায়ই না, তারা ওই ভিড়টা সামলায়। তারা তাদের জেলা থেকে মানুষ আসছে কি না, হত্যা দিয়ে হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশনে পড়ে থাকে, মানুষ ঠিকঠাক আসছে কিনা, ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা, সেই কাজটা সামলায়। তাহলে তাদেরও তো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, যে বলতেই পারে যে আমরা তো মঞ্চে উঠি না, কিন্তু তারা সেই ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেনি। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণায় তাদের কাজ, আমাদের কাজ, যে যেই দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালন করা হবে। মঞ্চে ওঠার একটা সময় 21শে জুলাই 2023 সাল রাজন্যা দেখেছে। আমার মনে হয় এটা তো ভাগ্যবান মমতা বন্দ্যোপাধ্যায়, সত্যি অভিভাবক, সত্যি শিক্ষিকা এক্ষেত্রে রাজন্যার, যে তিনি শেখাতে পেরেছেন যে মঞ্চটা যেরকম তুমি দেখছো, তুমি ঠিক তার পরের বছরই, 1 বছর পর, তুমি মঞ্চের নিচটাও দেখো, সামলাও, স্বেচ্ছাসেবকের কাজটা করে সাধারণ মানুষকে সামলাতে শেখো, সংগঠন কি সেটা শেখো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। মানে সত্যি গুরুত্বপূর্ণ এই অনুধাবনটা, যে খুব ছোট বয়সের রাজন্যা, যেটা তৃণমূলের, আমরা তো রাজনীতি বা রাজনীতির অঙ্গনে অনেককে দেখলাম, এটা অনেক নেতা নেত্রী বুঝতে পারেন না। আজকে তৃণমূল কংগ্রেস, কারণ কখন কোথায় কাকে ব্যবহার করতে হবে, কখন কাকে দূরে সরিয়ে দিতে হবে, সেটা মুকুল রায় হতে পারে, পঙ্কজ বাবু হতে পারেন, সেটা রাজন্যা হালদার হতে পারে। এটাই বোধহয় তৃণমূলের মাস্টার স্ট্রোক। এই জন্যেই কিন্তু তৃণমূল এই শাসন ক্ষমতায় 1 দশকের বেশি সময় ধরে মধ্য গগনে রয়েছে। এই যে সত্যি, বাস্তব তো খুব রূঢ়, এই সত্যিটা উপলব্ধির মধ্য থেকে কোথাও কি একটা তাহলে পূর্ণতা এসছে রাজন্যা। মানে যে রাজন্যাকে আমরা গত 21শে জুলাই দেখেছি, আজকে 21শে জুলাইয়ের পর 2024-এর পর এই সত্যটাকে অনুধাবন করে আরও বেশি প্রাজ্ঞ হয়ে উঠল রাজন্যা, যে এটাই সত্যি, এটাই বাস্তব। দূরে সরিয়ে দেওয়াটা সত্যি নয়, দূরে সরিয়ে দিয়ে শেখানোটা সত্যি। দূরে তো মানুষ, আমি যদি ভুল করতাম আমাকে দেখাক না, আমি যদি কোনো ভুল কাজ করি, আমার জন্য দলের যদি কোনো আজব ক্ষতি হয়ে থাকে আমায় দূরে সরিয়ে দিক। যদি আমি এটা জোর গলায় পড়ে যাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে যদি আমার জন্য দলের ক্ষতি হয়, দল আমাকে দূরে সরিয়ে দেবে, দিদি আমাকে দূরে সরিয়ে দেবে। এটা দূরে সরিয়ে দেওয়া নয়, এটা শেখানো। যে বক্তব্য রেখে মিলিয়নের পর মিলিয়ন ভিউজ আমার বক্তব্যে হয়েছিল যখন, সেটাও যেরকম সত্যি, সেরকম বক্তব্য না রেখে নিচে দাঁড়িয়ে রোদে ঝড়ে জলে বৃষ্টিতে পুড়ে ভিজে সংগঠন করা, স্বেচ্ছাসেবকের কাজ করা, এটাও সত্যি। এবং সেই ছবিটারও মিলিয়ন ভিউজ। তার মানে রাজন্যা মঞ্চে থাকলেও ভিউজ, মঞ্চের নিচে থাকলেও ভিউজ। কি মুশকিল শত্রুদের, হ্যাঁ, কোথায় রাখবে, মানে ত্রিশঙ্কুতে রাখতে হবে এরপর। যাই হোক,
অতি বুদ্ধিমান আপনাদের শত্রুপক্ষ, কিন্তু তা সত্ত্বেও তারা বিভ্রান্ত হয়ে পড়বে। তার কারণ তাহলে কোথায় রাখবে? মঞ্চের ওপরে রাখলেও ভিউজ, নিচে রাখলেও ভিউজ। এই যে মুখের হাসিটা, সব অভিমান সরিয়ে এই যে মুখের হাসিটা কোথাও বুঝিয়ে দিচ্ছে এটাই বোধহয় আত্মবিশ্বাস, এটাই বোধহয় রাজনীতির আত্মবিশ্বাস। অন্তত আমি সেরকম মনে করছি। না, আমি আর বেশি মঞ্চ নিয়ে আর প্রশ্ন করব না, এবার সরাসরি চলে যাচ্ছি অন্য প্রশ্নে। কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে রাজনীতি করতে এসে বড় ভুল হয়ে গেল? টিএমসিপি ছাত্রনেত্রী হিসেবে রাজনীতি করতে এসে আসলে রাজন্যার ভুল হয়ে গেল। তার কারণ এখন যদি রাজন্যা বিরোধী দলে থাকতো তাহলে বিরোধী দলের সম্পদ হয়ে থাকতো, আর শাসকে এত জন অরণ্য, সেখানে জ্যোতিষ্কের মতো উত্থান হলেও বহু মানুষের ভিড়ে বা কখনো কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে, যেটা বিরোধী রাজনীতি করলে হতো না। রাজনীতির ময়দানটা আরও অনেক পরিসরে খেলা যেত। মানে খেলা বলছে এই কারণে তৃণমূল কংগ্রেস নির্বাচনকে রাজনীতিকে খেলা মনে করে, আমি সেই সূত্রেই বলছি। কি মনে হয়? আমার তো অন্য দলের সম্পর্কে আইডিয়া নেই, কারণ আমি অন্য দলে গিয়ে দেখিনি যে তারা রাজন্যাকে মাথায় তুলে রাখতো কি জন অরণ্যে ঠেলে দিত, আমি জানি না। কিন্তু তৃণমূল কংগ্রেসে আমরা সবাই সহযোদ্ধা কর্মী, তো সেই জায়গায় দাঁড়িয়ে জন অরণ্য নয়, এটা কর্মীদের আমি বলবো কর্মীর মেলা, এবং কর্মীর মেলা কখনোই খেলা রূপে নির্বাচনকে দেখতে পারে না, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচন একটা উৎসব, খেলা নয়, কিন্তু এটা উৎসব। সেই উৎসবে গণদেবতা মানুষ তারা মেতে উঠেছেন, মেতে থাকেন, এটা স্বাভাবিক নিয়ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়নি যে দল কখনো আমাকে জন অরণ্যে ঠেলে দিয়েছে, বা তৃণমূল ছাত্র পরিষদের সহযোদ্ধা হিসেবে আমার মনে হয়নি, একজন যোদ্ধা হিসেবে বা কর্মী হিসেবে আমার মনে হয়নি যে আমার এটা বড় ভুল তৃণমূল কংগ্রেস করাটা বা তৃণমূল ছাত্র পরিষদ করাটা। আমার কোনোদিন মনে হয়নি। সব থেকে বড় বিষয় আমার বাবা মায়েরই মনে হয়নি, তো আমার কি করে মনে হতে পারে? তোমার বাবা তো দীর্ঘদিন ধরে রাজনীতির অঙ্গনে আছেন, এবং সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের আগে থেকে কংগ্রেসের রাজনীতিতে সম্পৃক্ত। প্রিয়রঞ্জন দাশমুন্সিরও খুব প্রিয় পাত্র ছিলেন। ছোটবেলায় থেকেই কি তাহলে রাজনীতির প্রতি একটা আকর্ষণ ছিল? যেহেতু রাজনৈতিক পরিবার থেকে বড় হয়ে ওঠা, রাজনীতির সঙ্গে একটা সংযোগ ওতপ্রোতভাবে যুক্ত থাকা তো নিশ্চয়ই ডেফিনেটলি ছিল। এবং তারপরেও যা হয় যে মানুষ দেখে শেখে, এবং সত্যি কথা বলছি, মানে এটা একদমই বানিয়ে বলা না, এটা হয়তো আমি আগেরবারও বলেছিলাম যে আমার বায়োতে, ফেসবুকে যখন বায়ো হতো সেখানে লেখা ছিল মাই আইডল ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যা হয়, আমি প্রেসিডেন্সিতে পড়াশোনা করতে গেছিলাম, তো সেখানে আমার এসএফআই সিনিয়ররা, আইসি সিনিয়ররা আমাকে প্রশ্ন করতেন যে, এবং হাসাহাসি করতেন সেই বিষয়টা নিয়ে। আমি কিন্তু কোনোদিন এটা মানে তাদের হাসাহাসিকে লজ্জা পেয়ে সরে গেছি বা সরে যাবো, এটা ছিল না আমার মধ্যে মনোভাব। তো আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম থেকে ভালোবেসে দেখে রাজনীতির ময়দানে আসা, তো এর সঙ্গে তো অবশ্যই আমার পরিবারের সেই আপব্রিঙ্গিং। অবশ্যই, কিন্তু আমিও শুনেছি ভালোবেসে প্রেমে পড়েই রাজনীতিতে তৃণমূল ছাত্র পরিষদে আসা। তারপরে আমার পুরো ভাবনাটা ভুল নয়? না, ডেফিনেটলি ভুল নয়, একদমই ভালোবেসে প্রেমে পড়ে তৃণমূল ছাত্র পরিষদে আসা, এবং সেই প্রেমটা অবশ্যই দলের প্রতি। অবশ্যই দলের প্রতি। কিন্তু প্রান্ত দেশে কেউ ছিল না এই প্রেমের বা এই রাজনীতিতে আসার? প্রান্ত দেশে কোনো পথিক? প্রান্ত দেশে তো অনেক পথিকরাই থাকে, তো অবশ্যই সেখান থেকে যদি কোনো পথিক মনে করে যে আমার এই যাত্রায় সঙ্গ দেবে, নিশ্চয়ই আছেন বা ছিলেন বা থাকবেন। সে প্রান্ত দেশে যে পথিক রয়েছে, দেখুন, ছাত্র রাজনীতিতে প্রেম থাকবে, সংগ্রাম থাকবে, কবিতা থাকবে, এটাই তো ছাত্র জীবনের রাজনীতি। তার এই যে একদম প্রান্ত দেশ থেকে একজন এসে হৃদয়ে জয় করে রাজন্যাকে আরও বেশি ছাত্র রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেললো, এই প্রান্তিক মানুষটা, তার কথা তো ভুললে চলবে না। কারণ ডেফিনেটলি নয়, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, তো ডেফিনেটলি নয়, একদমই নয়, মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। প্রান্তিক ভেঙে পড়েছে এবার 2024-এর 21শে জুলাইয়ের পর। না, এটা তো ভেঙে পড়ে, রাজন্যায় ভেঙে পড়ে, তো প্রান্তিক কেন ভেঙে পড়বে? এটা তো ভেঙে পড়ার মধ্যে। আগের বার 21শে জুলাইতে প্রান্তিক তো মানে সকালবেলায় ঘুম ভাঙিয়েছিল এটা বলে কত মিলিয়ন ভিউ হয়েছে। এইবার সকালবেলার ফোনটা প্রান্তিকের কিরকম ছিল? কোনো আলাদা ওরকম বিষয় নেই। এবারে সকালবেলার ফোন ছিল এই যে খুব দুর্দান্ত 21শে জুলাইয়ের যে বক্তব্য, এবং অখিলেশ যাদব তিনি এসেছেন, তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মেলবন্ধন বা যে বার্তা আমরা পেয়েছি,
সেই বার্তার যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটাই দেখানোর, আর কিছুই নয়। মানে সেম, দ্য থিং ইজ সেম। 21শে জুলাই মঞ্চ। ভারতের মহিলা ক্রিকেট টিম প্রমীলা বাহিনী অসাধারণ খেলছে, কেমন লাগে তাদের খেলা? দুর্ধর্ষ লাগে, কারণ মহিলা ক্রিকেট নিয়ে কেউ সেভাবে কথা বলে না, এবং কোথাও না কোথাও গিয়ে ব্রাত্য হয়ে থাকার একটা প্রবণতা আজও, সেটা মানে 2024 সালে দাঁড়িয়েও সেটা থাকে, ব্রাত্য হয়ে থাকার একটা প্রবণতা থাকে, করে রাখার নয় হয়ে থাকার, ব্রাত্য করে রাখার একটা প্রবণতা থাকে। তবে দুর্ধর্ষ লাগছে। ক্রিকেট খেললে কি করতে? আমার মনে হয় খুব ভালো ব্যাটসম্যান হতে। স্পিনগুলোকে যেভাবে সামলাচ্ছ, বাউন্সারগুলোকে যেভাবে সামলাচ্ছ, খুব ভালো লাগছে। প্রান্তিক সকালবেলায় তোমায় অখিলেশ যাদবের কথা শোনাচ্ছে এই 21শে জুলাই, খুব সুন্দর বললে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. দিদি, তুমি এত ভালো গান করো, তোমার গানের গলার স্বর কিন্তু খুব সাংঘাতিক দারুণ। তো তুমি যদি রাজনীতি না করতে, তাহলে কি তুমি গান নিয়ে ফিউচারে ভাবতে? এটাই কি তোমার ভাববার মতন বিষয় হতো? ডেফিনেটলি রাজনীতি না করলে এরকম নয়। মানে প্রথমেই তোমাকে থ্যাংক ইউ বলি যে তুমি আমার এত প্রশংসা করলে। রাজনীতি না করলে নয়, রাজনীতির সঙ্গে সঙ্গে আমার গান নিয়েও একটা ভাবনা অবশ্যই রয়েছে, কারণ আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে গানটা শিখিয়েছে, অনেক পরিশ্রম। সেই গান শিখতে যাওয়া, বাড়ি থেকে 2 ঘন্টার জার্নি করে যাওয়া, তো সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই গানটাও আমার একটা প্রায়োরিটির জায়গা। আমি এখানে একটা প্রশ্ন করব, এই গানটাও কিন্তু তোমার শত্রু হয়ে দাঁড়ালো। জয়ী ব্যান্ডে রাজন্যা গায়, জয়ী ব্যান্ডে রাজন্যা অবশ্যই অসাধারণ গায় এবং জয়ী ব্যান্ডটাও অসাধারণ, কিন্তু কোথাও তো একটা ব্যক্তিত্বের সংঘর্ষ শুরু হয়েছে। মানুষ রাজন্যাকে শুনতে চাইছে, আবার ব্যান্ডেও গাইতে হচ্ছে, এবং প্রত্যেকটা ব্যান্ড, পৃথিবীর প্রত্যেকটা ব্যান্ড, পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে ভূমি, প্রত্যেকটা ব্যান্ডে এই ব্যক্তিত্বের সংঘাত থাকে। আমাদের ছোটবেলায় মনে আছে যে বিক্রম এবং তার বান্ধবী, তারা ভূমি ব্যান্ড থেকে প্রথমে সরে দাঁড়ালো, তারপর ভূমি ব্যান্ডটাই হারিয়ে গেল, তার কারণ একদিকে সৌমিত্রদা, অন্যদিকে সুরজিৎদা। তা তোমাদের ব্যান্ডেও তো এই অসুবিধাটা হচ্ছে। কোথাও কি তাহলে জয়ী ব্যান্ডের মধ্যেও রাজন্যা একদিকে আর গোটা জয়ী ব্যান্ডটা আরেকদিকে? না, এটার উত্তর তো আমার মনে হয় রাজন্যাকেই তো প্রশ্নটা করা হচ্ছে, তো রাজন্যার থেকে ভালো উত্তর জয়ী ব্যান্ডের যারা আমার বাকি সদস্যরা রয়েছে, সাহেব, অয়ন, সুমন, সৈকত, বৈশালী, ঋতু, বিশু, তারা দিতে পারবে, সৌম্যজিৎ। কিন্তু আমার মনে হয় যে আমার জন্য এই সমস্যাটা হবে, এটা আমি কোনোদিন চাইনি বা আমি কোনোদিন ইচ্ছাকৃত করিনি। তো সেই জায়গাতে যেটা আমি ইচ্ছাকৃত করিনি, সেখানে আমি কি করে উত্তর দিই যে সমস্যার উদ্রেক হয়েছে? আমার মনে হয় না হয়েছে। কিন্তু এটা তো আমরা বারে বারে দেখেছি, ব্যান্ডের ক্ষেত্রে শুধু না, সব জায়গায় ইনস্টিটিউশনের থেকে, প্রতিষ্ঠানের থেকে যদি ব্যক্তির মর্যাদা বা ব্যক্তির জনপ্রিয়তা বেড়ে যায়, তার কি ফল হতে পারে আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে যে যেগুলো তোমার সবচেয়ে ভালো, যেগুলো তোমার সবচেয়ে বড় গুণ, সেগুলোই তোমার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? গুণ কখনো অন্তরায় হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমি আবারও একটা কথা বলবো যে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। গুণ অন্তরায় হবে এটা আমি বিশ্বাসই করতে পারি না। আমি এটা ঈশ্বরে বিশ্বাস করলেও, ঈশ্বরে বিশ্বাস না করলেও দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, গুণ কখনো কারোর অন্তরায় হতে পারে না। না, অবশ্যই এই যে রাখে হরি মারে কে, কিন্তু তৃণমূল কংগ্রেসে এখানে তো রাখবেনও তারা দুজন, বা তারা মারলেও তারাই মারবেন, তাদের সঙ্গে সম্পর্কটা কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা কি বোঝো? একটা কথা আমি এটা বুঝি কি বুঝি না জানি না, তবে একটা কথা আমি বুঝি যে বকার অধিকার তারই থাকে যে ভালোবাসতে পারে। তো সুতরাং আমার মনে হয় আমার উত্তরটা এখানে দেওয়া হয়ে গেছে। তো এটাই বিষয়, এটাই স্পষ্ট বিষয়। না, আপনার বায়োতে রয়েছে প্রেসিডেন্সি, যাদবপুর ইউনিভার্সিটি, বিএড, পাশাপাশি গানটাও সমানতালে চলে। তাহলে কেন রাজনীতি? আমরা দেখি যে যুব সমাজের, যদি এটা বিরোধী দলে আপনি যেতেন তাহলে আমি এই কোশ্চেন করতাম না, যেহেতু শাসক দলে সেই কারণেই, সেখান থেকে এই কোশ্চেনটা। যুব সমাজ কি রাজনীতিতে যাচ্ছে এই কারণেই যে এখানে স্কোপটা বেশি? খুব ভালো লাগলো তোমার প্রশ্নটা শুনে যে স্কোপটা বেশি। যাক, মানে এইটাতে তাও মানুষ ভাবছে যে যুব সমাজের রাজনীতিতে আসাটা প্রয়োজন, স্কোপের জন্য অন্তত হোক যে প্রয়োজন। না,
স্কোপ বেশি বলে নয়, আমার মনে হয় এই উত্তরটা আমি আগেই দিয়েছিলাম যে কোথাও না কোথাও গিয়ে আমার যেহেতু ছোটোবেলা থেকে রাজনীতি একটা আলাদা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আপব্রিঙ্গিংয়ের সঙ্গে রাজনীতি যুক্ত থাকার একটা জায়গা ছিল, তাই রাজনীতি। এবং অবশ্যই 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 খুব গুরুত্বপূর্ণ বিষয়, গলার গান আর হাতের গান দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যটা আরও বিশেষ করে, আরও বেশি করে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্যই আমার মনে হয় রাজনীতি। আমার আদর্শের সঙ্গে যায় না, আমার আদর্শ হিপোক্রেসি নয়, আমার আদর্শ আমি যেটা মানি সেটাই করি। আমার আদর্শ কখনো আমাকে শেখায় না রক্তমাখা ভাত কিংবা 1980-81 সালের ইংরেজি শিক্ষা তুলে দিয়ে নিজের ছেলে মেয়েদের বাইরে ইংরেজি পড়তে পাঠানো, এটা আমার আদর্শ নয়। এখানে একটা প্রশ্ন আছে রাজন্যা, আমরা বিশেষ করে নির্বাচনের আগে দেখলাম যে গেরুয়া শিবির থেকে প্রস্তাব এসেছিল এবং সেটা বলেও দিলে, সাংবাদিকদেরই বলে দিলে। প্রস্তাবটাই বা কী ছিল আর বলে দেওয়াটাই বা কেন? আমি সম্ভবত সাংবাদিকদের মানে বলেছি এরকম নয়, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিল এবং সাংবাদিকদের কাছে খবরটি এসেছিল এবং যথারীতি আমাকে প্রশ্ন করা হয়, তো আমি সেটার উত্তর দিয়েছি, যে উত্তরটা তখনও দিয়েছি এখনও দিচ্ছি। যখন তারা আমাকে ফোন করে, ঘুম থেকে উঠে সকালবেলা ফোন আসে আমার কাছে এবং একটি বিশেষ চ্যানেলের থেকে ফোন আসে, প্রথম ফোনটি, এবং অবশ্যই সেই চ্যানেলটির নাম নিশ্চয়ই নেব না এখানে, এবং সেখান থেকে ফোন আসে এবং বলা হয় যে এরকম এরকম তোমার বিষয়ে এরকম আমাদের কাছে তথ্য এসেছে এবং তোমার সঙ্গে আরও 4 জনের নামের তথ্য এসেছে। আমি সেই নামগুলোও নিশ্চয়ই এখানে বলবো না। তো আমাকে যখন বলা হয় আমি তখন প্রথমে বলি যে যা যা ঘটনা ঘটেছে সেটাই বলি, এবং এরকম একটা ফোন এসেছিল আমার কাছে। এবং যখন ফোনটা আসে আমাকে বলা হয় যে 9 পদ, মানে 9 টিকিট আর 9 টাকা, এবং একটা মোটা টাকারও একটা ব্যাপার ছিল। এবং আমার যে উত্তরটা ছিল সেটা আমার একদম স্পষ্টভাবে, মানে কোট আনকোট আমি এখনও বলতে পারবো উত্তরটার কথা, যে আমি বেইমানি করতে পারবো না, আমি অকৃতজ্ঞ নই। আর যেটা যাদের বিরুদ্ধে আমি লড়ছি 24 ঘন্টা 365 দিন, যাদের বিরুদ্ধে লড়ার জন্য তাদের আইটি সেল আমার পূর্বপুরুষকে পর্যন্ত টেনে নিয়ে এসে গালাগালি করে যাচ্ছে, সেই দল তো ডেফিনেটলি নট। কিন্তু কোথাও এটা রাজনীতির পরিপন্থী নয়? বিশেষ করে আমরা তো জানি যে রাজনীতি এক জায়গায় এবং দল এক জায়গায় এবং ব্যক্তিগত সম্পর্ক এক জায়গায়। এই যে যিনি প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে তোমাকে চিনতেন, এবং এটাও তো ঠিক যে সম্পূর্ণ রাজনীতির অঙ্গনে আলাদা, কিন্তু আম পাঠাচ্ছে কেউ, কেউ শাল পাঠাচ্ছে, এগুলো তো চলেই থাকে, এবার শীর্ষস্তরে চলে। আবার এরকম অনেকে আছেন বিগলিত হয়ে যান, কাউকে বলেন যে একটা মন্দির করতে হবে, তিনি আবার এখানে এসে অন্য জায়গায় লড়াই করছেন সেই দলের বিরুদ্ধে, এরকমও তো আছে। সবার সঙ্গে সবার সম্পর্ক আছে। আবার একজন অত্যন্ত প্রবীণ বিদগ্ধ রাজনীতিবিদ আছেন, বর্ষিয়ান সাংসদ আছেন, সেখানে তো এরকম একটা জহর কোট, খোদ প্রধানমন্ত্রী কাপড় দিয়েছেন, সেই কাপড়ে তৈরি করেছেন, এইগুলো তো থাকেই সৌজন্য, ফুলে ফুলে ঢলে ঢলে তো একটা থাকেই ব্যাপার। সেখানে এরকম আচমকা বলে দেওয়া, এটা কোথাও ক্ষতি হলো না? আমার মনে হয়নি হয়েছে, কারণ আমার যেটা মনে হয়েছে, আমার যেটা আদর্শ, যেই প্রশ্নটাই নারায়ণ করলেন, যেটা আমার আদর্শ, আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হতে পারবো না। এটা এই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি প্রথম, এই শিক্ষা আমার দল আমাকে দেয়নি দ্বিতীয়। একদিকে দলকে ভালোবাসা, অন্যদিকে তোমার দলের হয়ে বক্তৃতা, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এবার দলকে ভালোবেসে দলের হয়ে বক্তৃতা, এই স্কিলটা মানে অনুপ্রেরণাটা কে তোমায় দিল, বা তুমি কোথা থেকে এই অনুপ্রেরণাটা পেলে যে দলের হয়ে এইভাবে আমাকে ঝাঁপিয়ে পড়ে মাঠে নামতে হবে, বা দলের হয়ে আমাকে এইভাবে মাঠে গিয়ে বলতে হবে, মানুষের ভোট নিজের ব্যাংকে আনতে হবে, এই জিনিসের অনুপ্রেরণাটা কোথা থেকে পেলে? অবশ্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে, এটা আমার আলাদা করে বলার কিছু নেই। আর একজন আমি যাকে কোনোদিন চোখে দেখিনি কিন্তু তার নাম শুনেছি, তিনি হচ্ছেন আমার দাদু, মানে আমার মায়ের বাবা। তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অবশ্যই 80-81 সালে যখন ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার কথা হয়েছিল তখন তারা প্রতিবাদ করেছিল এবং যার ফলস্বরূপ তাকে বীর শহীদ সম্মান, সেই সম্মানটা বরণ করে নিতে হয়েছে। তো আমার মনে হয়েছে সেই গল্প, আমার দিদার লেখা ডায়েরি, সেই ডায়েরি আজকে আমাকে এটা ভাবতে বাধ্য করেছে। এই প্রশ্নটা আমাকে সবাই করে যে তুমি পড়াশোনা শিখেছো, তো তুমি চাকরি করো, এটাও কিন্তু একটা চাকরি।
আমি যে এটা কিন্তু প্রফেশন, আমি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে যাচ্ছি, নাম জপে যাচ্ছি কিছু পাওয়ার জন্য, ডেফিনেটলি কি পাওয়ার জন্য? সম্মান। কি পাওয়ার জন্য? যে আমি যেন আরও কয়েকজনকে আমার মতো তৈরি করতে পারি। নাম জপে যাওয়াটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে তাদের যে পথ দেখানো পথ, সেই পথটাকে যেন সততার সঙ্গে আমার পরবর্তী প্রজন্মকে সেই মশালটা, সেই ব্যাটনটা তুলে দিতে পারি। এটা আমি ওই ডায়েরি থেকে দেখে শিখেছি। অবশ্যই এক মমতা বন্দ্যোপাধ্যায়ের, দ্বিতীয় আমার দাদু যিনি শহীদ হয়েছিলেন, অরুণ মুখার্জি। বন্ধু বান্ধবদের মধ্যে, কাছের মানুষের মধ্যে তারাও তো অনুপ্রাণিত করে। নিশ্চয়ই করে, ডেফিনেটলি করে। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক বিষয় অনুপ্রাণিত করেন। মানে বিশেষ কেউ? অবশ্যই নিঃসন্দেহে আমার যারা বন্ধুরা রয়েছে তার মধ্যে প্রান্তিক আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে, এবং রাজনৈতিক শিক্ষা আমার প্রান্তিকের থেকে। তাছাড়া তৃণাঙ্কুর দা আমার, যিনি দেখো তৃণাঙ্কুর দা আমার মানে রাজ্য সভাপতি, কিন্তু তৃণাঙ্কুর দা যেভাবে আমাদের সঙ্গে মিশেছে, এটা পরিবারের মতো, ভাই বোনের মতো, বন্ধুর মতো সম্পর্ক। তৃণাঙ্কুর দার নাম আসবে সেক্ষেত্রে অবশ্যই। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে তো, এবার তো তৃণাঙ্কুরের বিদায় নেওয়ার পালা, এরপর কে বসবে কি মনে হয়? এটা তো সময় বলবে এবং এটা দল বলবে, এটা রাজন্যা কোনোভাবেই বলতে পারে না। না, কিন্তু রাজন তো এটা জানে, আজ অবধি তৃণমূল ছাত্র পরিষদে যারা যারা সভাপতি ছিলেন তাদের পলিটিক্যাল বা রাজনৈতিক কেরিয়ার কখনোই খুব একটা গৌরবজনক হয়নি। কাউকে দল ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, তো কাউকে প্রান্ত দেশে, আমি বলতে চাইছি যে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে তার রাজনৈতিক গুরুত্ব নেই, কাউকে ধরুন চাকরি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেইভাবে যাদের রাজনৈতিক অ্যাম্বিশন বা উচ্চাসা থাকবে বা সিরিয়াস রাজনীতি যারা করবে, তারা তো নিশ্চয়ই ওই হট চেয়ারে বসতে চায় না। এটার পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি এভাবে কেউ দেখেছে, আমি অন্যরকমভাবে দেখেছি যে একটা সংগঠন সামলানোর যে দায়িত্ব, সেই দায়িত্বটা প্রত্যেকেই যে কটা বছর থেকেছে, আমি আগে সভাপতিদেরকে দেখিনি, মানে আমি তাদের সময় রাজনীতি করিনি, আমি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সময় রাজনীতি করেছি, এবং আমি দেখেছি যে 5 বছর তৃণাঙ্কুর দা দুর্ধর্ষ পারফরমেন্সের সঙ্গে চেয়ারটা সামলেছে। এবং যদি আমি সত্যি বৈশাদার কথা বলি, আমি শুনিনি, আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি বৈশাদা দুর্ধর্ষ পারদর্শিতার সঙ্গে চেয়ার সামলেছে। আর যদি আমি বলি, একা রাজ্য সভাপতি কোনোদিন সেই চেয়ার সামলাতে পারে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। আজকে তৃণাঙ্কুর ভট্টাচার্যের পাশে প্রান্তিক চক্রবর্তীর মতো ভাইস প্রেসিডেন্টরা বা যারা যারা রয়েছেন, তারা ছিলেন বলেই তৃণাঙ্কুর ভট্টাচার্য সেই চেয়ারটা সামলাতে পেরেছেন। তো অবশ্যই নিঃসন্দেহে 100 বার এটা তো আমার বলবোই এবং বলার বিষয় যে সেই চেয়ারটা যারা সামলেছে সেই কয়েকটা বছর তারা পারদর্শিতার সঙ্গে সামলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো আতঙ্ক নেই। যে আতঙ্কের কথা আপনি বললেন, যে দৃষ্টিভঙ্গিতে বললেন, আমার কোনো সেই দৃষ্টিভঙ্গিতে আতঙ্ক নেই। এখনো কি ছাত্র রাজনীতি করার ইচ্ছে, নাকি সায়নী ঘোষ যেহেতু সাংসদ হয়ে চলে গেলেন, অনেকে বলছেন একটা শূন্যতা তৈরি হবে যুবতে, তা ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি কোনটা মনে হচ্ছে টানছে বেশি? এটা তো টানার ব্যাপার নয়, আমার মনে হয় যে এটা দল যেটা, যাকে যে সম্মান, যার যোগ্যতা আছে, যাকে যা দেবে সেটাই তাকে গ্রহণ করতে হবে। আর যুব রাজনীতি বা ছাত্র রাজনীতি এটা ঠিক করার আমি কেউ নই। কোন রাজনীতি আমাকে যদি টানছে বলেন, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার পথের রাজনীতি আমাকে টানছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যের রাজনীতি আমাকে টানছে, এবার বাকি সিদ্ধান্ত দলের। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. রাজন্যা কি এই মুহূর্তে তৃণমূলে কোণঠাসা? কারণ আগের বছর 23-21 জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পর রাজন্যাকে আমরা ভাইরাল হতে দেখি, তারপর এবারের 21 জুলাইয়ের মঞ্চে, 24-এর মঞ্চে আমরা দেখতে পেলাম না রাজন্যাকে বক্তব্য রাখতে। পাশাপাশি এই যে উপনির্বাচন হলো, সেখানে মধুপর্ণা ঠাকুরকে কেউ চিনতই না, যতটা রাজন্যার পরিচিতি রয়েছে। তিনি বিধানসভার টিকিট পেলেন, কিন্তু রাজন্যাকে কোথাও কোনো উপনির্বাচনের টিকিট দেওয়া হলো না। তো কি বলবে এই বিষয়ে? কোনটা শোনা তো, এটা তো বরং আমার মনে হয় যে আজকে মধুপর্ণার মতো নতুন প্রজন্ম উঠে আসছে। এটাই তো সবাই বলে না যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আমাদের দলে রয়েছে নাকি, দেখে শিখুক তারা যে নতুনদের মমতা বন্দ্যোপাধ্যায় টেনে তুলছেন। আগের মঞ্চে 2023 21 জুলাইয়ের মঞ্চে রাজন্যা বক্তব্য রেখেছিল, 2024 21 জুলাইয়ের মঞ্চে মধুপর্ণা বক্তব্য রাখছে।
নতুন প্রজন্ম উঠবে, এরপর মধুপর্ণার জায়গায় অন্য কেউ বক্তব্য রাখবে, রাজন্যার জায়গায় অন্য কেউ বক্তব্য রাখবে। এটাই তো ভালো, প্রজন্মের পর প্রজন্ম উঠে আসুক, নতুন প্রজন্ম এভাবে, এটাই তো চেয়েছি বা এটাই সাধারণ মানুষ চায়। কোনটা একদম নয়। বাগদা উপনির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের যে অগ্রণী ভূমিকা ছিল সেটা অস্বীকার কোনো চ্যানেলই করবে বলে আমার মনে হয় না। দুর্ধর্ষ পারদর্শিতার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক যোদ্ধা কাজ করেছে এবং আমরা একদম মাঠে ময়দানেও ডোর টু ডোর ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম মধুপর্ণার জন্য। তো সেখানে তো এই ফল, প্রত্যাশিত ফল আমাদের কাছে এবং দারুণ ফল। এখানে রাজন্যা কোণঠাসা আমি একদমই মনে করছি। কিন্তু রাজন্যা, এখানে আমি একটা কথা বলবো, এই যে একটা বিরাট সময় রাজনীতিতে দেওয়া, কিন্তু লিফটে করে অন্যরা এসে পদ নিয়ে চলে যাচ্ছে সংসদীয় পদ। কেউ ছিলেন অভিনেত্রী, কেউ ছিলেন রবীন্দ্র সদন বা একাডেমির সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায় তুলোধনা করেছেন, তিনি হয়ে গেলেন সাংসদ, যুবনেত্রী। আপনারা খেটে যাচ্ছেন, প্রতিনিয়ত দলের সঙ্গে আছে, কিন্তু লিফটে করে অন্য কেউ এসে তার উপরে বসে পড়বে। তা কোথাও মনে হচ্ছে না যে এই দলটা তাহলে করে লাভ হচ্ছে কি, মানে এত খেটে লাভ হচ্ছে কি? তার থেকে তো অভিনয় করছেন, গান গাইছেন, মানে এগুলো করলেই তো আরও বেশি তাড়াতাড়ি উঠতে। আমার ব্যক্তিগতভাবে কোনো প্রফেশন নিয়ে কোনো অসুবিধা নেই। কেউ যদি কোনো প্রফেশন থেকে এসে টিকিট পায়, আমি সেটাকে খারাপ চোখে দেখছি না বা হিংসার চোখে দেখছি না। আমি দেখছি না, মানে ব্যক্তিগতভাবেই দেখছি না। সে তার যোগ্যতা প্রমাণ করেছেন, তাই টিকিট পেয়েছে, তাই জিতেছে। টিকিট পেলে যে জিততে পারা যায় এরকম বিষয় নয়, টিকিট পেয়ে জিতে দেখানোটা একটা গাটসের বিষয়। সেটা তিনি দেখাতে পেরেছেন, তাই জিততে পেরেছেন। তো সেখানে যে কোনো প্রফেশন থেকে যে কেউ আসতে পারে, তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। আগে তিনি কি করেছেন ডাজন্ট ম্যাটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়ে তাকে জিততে হচ্ছে, দ্যাট ম্যাটার্স। আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর 21শে জুলাই কোথায় কি হয়েছে আমি এই সব অতীতের মধ্যে যাচ্ছি না, ভবিষ্যৎটা কি দেখছো? নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাইছি বা দেখছি যেখানে অবশ্যই ওই হাতে মশালটা রয়েছে এবং সামনে অগণিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, যারা এই মশালের পথটা অনুসরণ করবে এবং অবশ্যই সেই মশাল আরও পরে, সেটা হয়তো এখন দেখার সময় নয়, আরও পরে দেখার সময়, তবুও বলে যাচ্ছি সেই মশালটা আমি আমার যে পথ, সত্যের ন্যায়ের পথ। অনেকেই বলবে এটার পর ওটার নিচেও দেখবে ট্রোল হবে, কিন্তু এটা নিচেও সেই মিমারদের মিম হবে এবং বলবে সত্যের পথ, আদর্শের পথ, ন্যায়ের পথ, এসব নিয়ে। কিন্তু আমার যেটা সত্যের পথ, আদর্শের পথ, ন্যায়ের পথ মনে হচ্ছে, সেটা পরবর্তী প্রজন্মকে তুলে দেওয়া হবে। আমার শেষ প্রশ্ন, ফেসবুকে 22শে জুলাই অনেকের বোধহয় মন্তব্য ডিলিট করতে হয়েছে, মুছতে হয়েছে। কি মন্তব্য? বিভিন্ন মন্তব্য, দিদি তোমাকে দেখতে পেলাম না কেন, কারো খারাপ লাগা, এগুলো মুছতে হয়েছে। আমার তো এরকম মানে জ্ঞাতার্থে এরকম কিছু আছে বলে মনে হচ্ছে না। আমি জানি না, যদি এরকম কিছু করতে হয় দুঃখজনক বিষয় যে দিদি দেখতে পেলাম না কেন। কারণ আমি বলছি, দিদি যারা আমাকে বলে তারা আমাদের ছাত্র পরিষদের ছেলেমেয়েরা। অবশ্যই আমি এই দিদির সঙ্গে সেই দিদিকে মেলাচ্ছি না, সেই স্পর্ধা বা সেই ইচ্ছেও আমার নেই। তো ছাত্র পরিষদের ছেলেমেয়েরা আমাকে দেখেছে, স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার। খুব দুঃখ পেয়েছে কিন্তু তারা। না, আমার মনে হয় না তারা দুঃখ পেয়েছে, তারা বরং শিখেছে একটা জিনিস, যে 21শে জুলাইয়ের মঞ্চেও থাকা যায়, 21শে জুলাইয়ের মঞ্চের নিচে স্বেচ্ছাসেবক কার্ডটা হাতে নিয়েও থাকা যায়। এটা যে তারা শিখতে পারছে, এটাই তো একটা অনেক বড় শিক্ষা। তবে সবাই তো এরকম শিখবে না, কারণ মঞ্চের ওপরেও টিআরপি, নিচেও টিআরপি বোধহয় মূল কারণ, মানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজন্যা। এর কি উত্তর হবে আমি জানি না, আমরাও জানি না, আমার সমস্যা। তার কারণ আমরাও জানি না এই অনুষ্ঠানটার কি টিআরপি হবে। অসংখ্য ধন্যবাদ রাজন্যা নিউজ রুমে আসার জন্য। থ্যাংক ইউ। এবং এখানেই শেষ নয়, আবার কোনো বাঁকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার সময় আবার নিউজ রুমে তোমাকে চাই। নিশ্চয়ই, থ্যাংক ইউ।